গান্ধীর ছবি দেওয়া কাঁসার তৈরি ওয়াল প্লেট। গান্ধীর কম বয়সী মূর্তি এটি। এটা একটা বেবি হারমোনিয়াম, একদম বাচ্চাদের জন্য। বেশ কিছুক্ষণ হাঁটবার পর টায়ার্ড ফিল করলে তখন তুমি এটার উপর বসতে পারো, ছড়িটার উপর। চরকা রয়েছে দেখা যাচ্ছে, নারকেল কুড়ুনি, টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা। এই হলো একটা পিগি ব্যাংক। এটা গরুর গলায় ঝোলানো থাকতো। এটা সিগারেটের কৌটো। 3টে বা 4টে রান্না করা যেত একসাথে। এটা হচ্ছে গোমুখ কমণ্ডলু। এই হলো বেড়ি। এটা একটা স্পিরিট স্টোভ, ছোট। এই প্রদীপটির নাম হচ্ছে কি জল ভরা প্রদীপ। পুজোয় এরকম ধরনের পিচকারি রাখা হতো। আজ আমরা চলে এসেছি একটা ব্যক্তিগত সংগ্রহশালার খোঁজে। সেইখানে যাব। এটা রয়েছে নাকতলার নিউ সোনালী পার্ক এরিয়ায়। আরও স্পষ্ট করে বলতে গেলে 9/3 নিউ সোনালী পার্ক হচ্ছে ঠিকানা। নাম তারার ছায়ায়। চলুন ঘুরে দেখাই আপনাদের। কিছু পেতলের কৌটো দেখা যাচ্ছে, কাজ করা কৌটো। এগুলো সব কৌটোই, কিন্তু হঠাৎ করে কারো মনে হতে পারে যে অন্য কিছু, তা নয়। এগুলো সব কৌটো, ঢাকনা দেওয়া। তো এগুলোতে অ্যাকচুয়ালি লক্ষ্মী ঠাকুরের কাছের ভেতর কয়েন রেখে এরকমভাবে কৌটো খোলা যায় আর কি। এর মধ্যে কয়েন রেখে লক্ষ্মীর কাছে রাখার জন্য আর কি। এই যেমন আম আছে এখানটায়, এখানে যেমন আম, এখানে করলা আছে। এই ধরনের এই মাছ, করলা, আম আর চিত্রিত কৌটো, কোনো কোনো ক্ষেত্রে একাত্রা পেঁচাও এখানে আছে। এই ধরনের কৌটোই প্রধানত ব্যবহার করা হতো লক্ষ্মী ঠাকুরের কাছে রাখার জন্য। এই যেমন দেখছো, এটা একটা মাছ কৌটো। এইখানে ঢাকনাটা থাকার কথা, ঢাকনাটা মিসিং, ঢাকনাটা নেই। এর মধ্যে কয়েন ঢুকিয়ে ওটাকে ঠাকুরের কাছে রাখা হতো এইভাবে। কিংবা এই যে মাছ দেখছো এখানটা, এই যে মাছের বিভিন্ন ধরনের কৌটো, এটা এইভাবে খোলে, এখান থেকে মধ্যিখান থেকে খোলে এইভাবে। এর মধ্যে কয়েন রেখে বন্ধ করে এটাকে বন্ধ করে রাখা হয়। এটা হচ্ছে গোমুখ কমণ্ডলু, তামায় তৈরি। এই গরুর মুখ দিয়ে জল পড়ে, যেহেতু গরুর মুখ আছে তাই এটাকে গোমুখ কমণ্ডলু বলা হয়। এটা আর একটা ধরন গোমুখ কমণ্ডলু। শিবের মাথায় জল প্রধানত আর কি দেওয়ার জন্য এই ধরনের জিনিস ব্যবহার করা হতো। এইখান থেকে জল দেওয়া হতো, জল ফোঁটা ফোঁটা টপ 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 করে এই গরুর মুখের দিয়ে নিচে পড়তো। এটিকে বলে বাসুঝাড়া। জল পড়ার কথা বললাম তো একটু আগে, তাই জন্য বললাম এটা তো বাসুঝাড়া। এই ওপরের এই অংশটাতে জল রাখা হতো, এই জায়গাটার মধ্যে জল থাকতো এবং জল এখান থেকে জল মধ্যিখান দিয়ে ফুটো ফুটো একটু একটু করে এক ফোঁটা করে, মধ্যিখানে ছোট্ট ফুটো আছে আর কি, ছোট্ট ফুটো, ওখান থেকে এক ফোঁটা করে নিচে রাখা হতো। হয় শালগ্রাম শিলা কিংবা শিবলিঙ্গ রাখা হতো, তার উপর জল পড়তে থাকতো। এই প্রদীপটির নাম হচ্ছে কি জল ভরা প্রদীপ। এখানে ভেতর দিয়ে জল ভরে রাখা হয়। তাতে হয় কি, প্রদীপ গরম হয় না, হাতের উপর নেওয়া যায়। প্রদীপ জ্বলতে থাকলেও হাতের উপর নিতে কোনো অসুবিধা হয়নি। এটাও জল ভরা প্রদীপ। তার সঙ্গে ভারীও রাখা হচ্ছে নিচটা, যাতে চট করে উল্টে না যায় প্রদীপ। এগুলোকে বলে জল ভরা প্রদীপ। এটা একটু ধূপদানি, আমার পছন্দের খুব ধূপদানি। এগুলো সব পিলছুজ। পুজোর পিচকিরি। অ্যাকচুয়ালি কৃষ্ণ দোল খেলতেন, দোলে পিচকিরি লাগতো। এটা পুজোয় এরকম ধরনের পিচকিরি রাখা হতো। এটা একটা কাটারি। ঠাকুরের সামনে যখন লাউ বলি দেওয়া হতো বা চাল কুমড়ো বলি দেওয়া হতো, তখন এই কাটারি ব্যবহার করা হতো বলি দেওয়ার জন্য। খড়গ। এটা একটা ইনসেন্স বার্নার বলে।
এর মধ্যে কোনো সুগন্ধি কিছু দিয়ে এটা জ্বালানো হতো, তখন তার থেকে সুগন্ধি ধোঁয়া বেরিয়ে এগুলো থেকে এই ফুটোগুলো দিয়ে বাইরে বেরোতো এবং সারা ঘরটা সুন্দর গন্ধে ভরে যেত। এটি আরেকটি ইনসেন্স বার্নার, এর মধ্যেও তাই করা হতো, ভেতরে সুগন্ধি কিছু দিয়ে জেলে দেওয়া হতো, তার থেকে এই ফুটোগুলো দিয়ে ধোঁয়া বেরোতো, উপরের ধোঁয়াগুলো দিয়ে বেরিয়ে সুগন্ধটা ছড়াতো। লম্ফ বা কুপি যাকে বলে আর কি। লম্ফ খুব মহার্ঘ ধরনের, খুব সুন্দর ধরনের ডেকোরেটিভ লম্ফ হয়। আমার সংগ্রহে খুব একটা বেশি নেই লম্ফ, চেষ্টা চলছে। রবি ঠাকুরের হাট কবিতা সবাই পড়েছে, সেখানে যেমন উল্লেখ আছে ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা। তো ঝাঁঝরি করা বেড়ি হাতা তো সবাই পড়ে এসেছে, পাশও করে গেছে, এখনও পড়ানো হয় হয়তো কোথাও কোথাও। এই হলো বেড়ি, 3 রকমের বেড়ি আছে, লোহার বেড়ি দুটো আর একটা পেতলের বেড়ি। এই বেড়িটা করা হতো কি অ্যাকচুয়ালি একদিক থেকে তো যেমন সাঁড়াশির কাজ হয় তেমন হতো, আর অন্যদিক থেকে কখনো গরম হাঁড়ি নামাবার জন্য গলার কাজটাকে একদম ধরে এখান থেকে ধরে হাঁড়িটা নামিয়ে নেওয়া যেত আর কি, যার জন্য বেড়ি। এটা একটা টিন কাটার লোহার, কিন্তু তার মধ্যে একটা মাছ বানানো হয়েছে। আগে টিনের মধ্যেখানে যে ফয়েলটা থাকতো না, যেটা যেটা ব্লক করা থাকতো, ওটাকে কেটে কেটে বার করার জন্য এটা সেই টিন কাটার। এটা একটা স্পিরিট স্টোভ ছোট, এটা ল্যাবরেটরিতে ব্যবহার করা হতো, আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো চা ফা বানিয়ে নেওয়ার জন্য ওটাকে ব্যবহার করা যেতে পারতো আর কি। এবং কাজ শেষ হলে ঢাকা দিয়ে ভেবে রাখা হতো। এটা একটা স্টোভ, ছোট্ট স্টোভ। এটা পেতলের তৈরি একটি যন্ত্র বলা যেতে পারে, যাতে জল গরম করার জন্য যদি কেউ বাইরে টারে যেত, তখন যাদের জল গরম না করলে উপায় নেই, তারা নিয়ে যেত বাইরে। যে কোনো তখনকার দিনে সব জায়গাতে পাওয়া যেত, কাঠকয়লা পাওয়া যেত, এর মধ্যে কাঠকয়লা দিয়ে এটাকে গরম করা হতো, কাঠকয়লা দিয়ে লাগিয়ে দেওয়া হতো, এভাবে গরম করে গরম জল এখান থেকে নিয়ে ব্যবহার করা যেত, চা করার জন্য ব্যবহার করা যেতে পারতো ইত্যাদি। ওপরে যা দেখছো এগুলো সব কুকার, বিভিন্ন ধরনের কুকার। তার মধ্যে সব থেকে জনপ্রিয় নাম হচ্ছে কি ইকমিক কুকার। ইকমিক কুকার আবিষ্কার করেছিলেন রঞ্জিত মল্লিকের দাদু ইন্দু মাধব মল্লিক। ইকমিক কুকারের এখানে একটা বড় ভার্সান এই পাশে জানলার কাছে রাখা আছে, যেটা ইকমিক কুকার। এখানে হতো কি একসাথে 3টে বা 4টে রান্না করা যেত। নিচে আগুন দেওয়া হতো, ভেতরে একটা কি বলবো একটা টিফিন ক্যারিয়ারের মতো 3-4টে পার্ট থাকতো, সেগুলো একসাথে গরম হতো। ওপরে এটাতে জল শুদ্ধ গরম করার ব্যবস্থা ছিল একসঙ্গে। বিভিন্ন ধরনের টিফিন ক্যারিয়ার এনামেলেরও আছে, পেতলের আছে। নারকেল কুড়ুনি, আর সাধারণত এখন অনেক বাড়িতেই দেখা যায় না, বেশিরভাগ বাড়িতেই দেখা যায় না। এটা হচ্ছে বটির সাথে একটা যেখানে নারকেলটা পড়বে আর কি, সেই ব্যবস্থাও করা রয়েছে, এবং ময়ূরের মতো একটা শেপ দিয়ে সুন্দর জিনিসটা। এই জিনিসই আরও আছে বিভিন্ন শৌখিন কারুকার্য করা। তখনকার দুধের বটল, এগুলো সব হচ্ছে কি বাটার পট বা মাখনদান। বিভিন্ন ধরনের মাখনদানের বেশ কায়দা কসরত মারা হতো তখন। দিকে দেখতে পাচ্ছ ওগুলো ফিডিং বটল বা বেবি ফিডার বলে যেগুলোকে। এগুলো বেশিরভাগ কাচের আর কি, একটু পপ আগেকার দিনের। আমাদের দেশীয় আছে, বিদেশ থেকেও আসতো, জাপান থেকে আসতো। ডান দিকে যেগুলো নিচে দেখছো এই পরপর শুয়ে থাকা বেবি ফিডার থেকে আস্তে আস্তে করে বটলের মতো বেবি ফিডারগুলো সবই কিন্তু কাচের। সামনে ঝিনুক রাখা আছে, ওই ঝিনুকে করে দুধ খাওয়ানো হতো বাচ্চাদের। আর মধ্যখানে একটা ইন্টারেস্টিং জিনিস বসে আছে, যেটা ঘটির মতো দেখতে পাচ্ছ, মাথায় ঢাকা দেওয়া। এটাকে বলা হয় দুধ বদনা। এই মাথাগুলো তৈরি হয়েছে নারকেলের খোল দিয়ে। ঝুনো নারকেল, বুঝতে পারছেন চুল আর দাড়ির শেপ দেখে।
বেড়াতে গিয়েছো, কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটবার পর তারপর তুমি টায়ার্ড ফিল করলে, তখন তুমি এটার উপর বসতে পারো, ছড়িটার উপর। এইভাবে তুমি তখন ছড়িটাকে ছড়িয়ে দিলে, মাটির উপর রাখলে, এর উপর বসলে। কিন্তু আরেকটা মুশকিল হতে পারে, তুমি যেখানে রাখলে সেই জায়গাটা নরম মাটি, তাহলে ভেতরে চলে যাবে সঙ্গে সঙ্গে, তুমি বসার সঙ্গে সঙ্গে ভেতরে চলে গেল। যার জন্য এখানে একটা এটা রাখা আছে, এটা এখান থেকে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে, তাহলে আর ভেতরে যাবে না, মাটিতে একটু আটকে যাবে। এবার তুমি এটা বুঝতে পারবে। তারার ছায়া মিউজিয়াম 3টে তলা আলাদা আলাদা করে সাজিয়েছেন, এবং ভাবতে পারছেন একটা 3তলা বাড়ির গোটাটা মিউজিয়াম 4 তলা বাড়ির। ওকে, আর অপূর্ববাবুর কাছে এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করব। এখানে আসার জন্য কোনো ফিজ নেই, কোনো টিকিট কাটতে হয় না, তবে কারা আসতে পারবে এখানে? আসতে সমস্ত আগ্রহী মানুষটাই পারবে। জরুরি একটা ব্যাপার সবাইকে বলে দেওয়া দরকার। প্রথম কথা, এটা মিউজিয়াম এবং সব দিনই খোলা, সারা 365 দিনই খোলা। শুধু দেখতে আসার উপায় হচ্ছে কি আমার সাথে যোগাযোগ করতে হবে, এবং আমার এবং দুজনের পক্ষে একটা কনভেনিয়েন্ট সময় বার করতে হবে, যেটা কারণ এই মিউজিয়াম দেখতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। আমি বলি অন্তত পক্ষে 1 ঘন্টা সময় না নিলে কোনো লাভ কিছু হবে না, শুধু হেঁটে ফিরে যাওয়া হবে। আর শেষ কথা হচ্ছে গিয়ে যে খুব সুবিধা হয় একটা রেফারেন্স থাকলে। একেবারে অচেনা লোককে অ্যালাউ করা আমার পক্ষে একটু মুশকিল হয়। একেবারে অচেনা লোক এখন হয়েওছে, এর মধ্যে কেউ কেউ এসে কড়া নেড়ে বলছে আমি মিউজিয়াম দেখতে এসেছি, আমি চিনি না, জানি না, কিছু না, আপনার কোথায় দেখেছি। একটা কোনো রেফারেন্স অমুকে আমাকে বলেছে, কেউ একটা ফোন করলো যে আমার বন্ধু দেখতে যাবে, কিংবা আপনার পরিচিত আরও 5 জন লোককে, আপনার যারা আগ্রহী আছে, আমার বন্ধুদের সবাইকে নিয়ে 5-7 জন একসাথে এলেন, তাই আমি একসাথে সবাইকে দেখাতে আমারও সুবিধে, আপনাদেরও আনন্দ লাগবে, সবাই মিলে একসাথে এলে। এই হলো কি ব্যাপার। মিউজিয়াম দেখার জন্য কোনো আর এক্সপেক্টেড যে কেউ সন্ধ্যের পরে 8টা-9টার সময় আসবে না, নিশ্চয়ই দিনের বেলা একটা সময় বেছে নিয়ে এলে সবথেকে সুবিধা হবে। রিটায়ার্ড মানুষজন বাড়িতেই রয়েছেন, সারাদিন মিউজিয়াম গোছাচ্ছেন, সাজাচ্ছেন। এইটা বোধহয় আপনার কাছে ইম্পর্টেন্ট তথ্য, তাই আপনার সময়টা সবার আগে জরুরি। উনি আছেন এখানে। এটা একটা বেবি হারমোনিয়াম, একদম বাচ্চাদের জন্য বানানো একটা হারমোনিয়াম। এই যে এইভাবে, এটা এইভাবে খোলা যায়, এখান থেকে এইভাবে লক খুলে এটা এইভাবে বাজে। এমন নয় যে বাজে না, তা নয়, কিন্তু বাজে। এটা ডোয়ার্কিন অ্যান্ড সানসের একটা বেবি অর্গান। এটার বয়স অবশ্যই 80 বছরের উপর হবে। এগুলো সব পানের বাটা, বেশিটাই পানের সরঞ্জাম। এগুলোকে বলে মুখ ডিবে, মশলার ডিবে হতো, মশলা বা ছোটো পানের ডিবেও হতো, এগুলো মুখ ডিবে বলে, মুখের মতো করে বানানো হতো বলে এগুলোকে মুখ ডিবে বলে। আর তার নিচে দেখতে পাচ্ছ তুমি বিভিন্ন ধরনের পিকদান বা স্পিটুন যাকে বলে আর কি। এইভাবে সিগারেটগুলো উপরে চলে আসবে আস্তে আস্তে করে। মিউজিক্যাল সিগারেট বক্স, একটু পরে মিউজিক বাজতে বাজতে এটা আবার ভেতরে চলে যাবে। এটা একটা সিগারেটের কৌটো। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটাতে এইভাবে সিগারেট খেতে হয়। সিগারেটটা একটা সিগারেট বাইরে আসে, সেটা পাখির ঠোঁটে উঠে আসে, তখন ওখান থেকে সিগারেটটা নিয়ে খেতে হয়। এটাও একটা সিগারেটের কৌটো। সিগারেট কোনো অনেক আদিক খেতে হয়েছে সিগারেটের কৌটো নিয়ে, যেমন পানের ব্যাপার নিয়ে অনেক আদিক খেতে হয়। সিগারেট আমি খুঁজতাম মিউজিক্যাল বক্স একটা, এটা এও মিউজিক্যাল বক্স। সমস্ত সেলফ কিন্তু ধূমপান সংক্রান্ত জিনিস দিয়ে সাজাবার চেষ্টা চলছে। ওপর দিকে বাঁ দিকে রাখা আছে হুকোদান যাকে বলে,
ওপর থেকে নিচের দিকে চলে এলে বিভিন্ন ধরনের সিগারেট রাখার কৌটো, কিংবা সিগারেটের এমনি কৌটো, তাছাড়া অ্যাস্ট্রে, লাইটার, সিগারেট সংক্রান্ত বা ধূমপান সংক্রান্ত জিনিসপত্র দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। বেশিরভাগ মানুষ, কলকাতাতে অনেক মানুষ এখন কলম সংগ্রহ করে। এটা আমার প্রধানত কালির সংগ্রহ, কালির দোয়াত দান, পরের দিকে কিছুটা পেন স্ট্যান্ডস আর কি। বাঁদিক থেকে যদি দেখা যায়, বাঁদিকের ওপরগুলো বিভিন্ন ধরনের সুগন্ধি আর কি, পারফিউমের বটল ইত্যাদি রাখা আছে। কিছু ইন্টারেস্টিং পারফিউমের বটল, ওই বাইকের মতো কিংবা যুদ্ধের মানে তোমার জাহাজের মতো কিংবা গাড়ির মতো, এগুলো নিচে ওই যে বেড়াল কিংবা ঘোড়া, মানে একটু মজার ধরনের কিছু পারফিউমের বটল, তাছাড়া সাধারণ পারফিউমের বটল। এগুলো হচ্ছে কি আমার পিগি ব্যাংকের সংগ্রহ, বিভিন্ন সাধারণ পিগি ব্যাংক, খুব মহার্ঘ টহার্ঘ কিছু নয়। বিভিন্ন ধরনের কয়েন বক্স আর কিছু মানি বক্সের মধ্যে রাখা আছে, যেগুলোতে টাকা রাখা হতো, টাকা পয়সা একসঙ্গে বক্স, যেগুলো ব্যবসাদাররা ব্যবহার করতো। আর এইগুলো হচ্ছে কি আমার আর সাকুল্যে যা আমার সংগ্রহের পিগি ব্যাংক তাই রাখা আছে এখানটা। এখানে কয়েনটা হাতের উপর রেখে এটা অপারেট করলে কয়েনটা মুখের ভেতর দিয়ে চলে যায় ভেতরে। এটাও একটা পিগি ব্যাংকই, এটার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে গোশালা লেখা আছে, কলকাতা লেখা আছে। এটা গরুর গলায় ঝোলানো থাকতো, তাতে সবাই পয়সা ফেলে যেত এইভাবে, আর দিনের শেষে এর থেকে পয়সা বার করে নেওয়া হতো এখান থেকে এইভাবে, কিন্তু ঝোলানো থাকতো গরুর গলায়, লোকজন এখানে পয়সা ফেলে যাবে, রোজগারের একটা ব্যবস্থা কিছু না। এটা আমার ক্যামেরা সংক্রান্ত সংগ্রহ। আর ক্যামেরা সংক্রান্ত সংগ্রহ বলতে গেলে অনেকেই ক্যামেরা সংগ্রহ করেন। আমি সাধারণভাবে চেষ্টা করছি মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে যে ধরনের ক্যামেরাগুলো ব্যবহার হতো, সেটা বোথ স্টিল এবং মুভি, দুরকম ক্যামেরাই এখানে কিছু কিছু রাখা আছে সবার দেখার জন্য। এটা একটা TLR বলে, যাকে বলে টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা। এটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, ইয়াশিকা ম্যাট 124G। তো এই ধরনের ক্যামেরা একসময় স্টুডিওতে খুব ব্যবহার হতো। এইভাবে খুলে উপর দিক থেকে দেখতে হতো এইভাবে, আর ছবি তোলা হতো। পেপার ওয়েট বিভিন্ন মিডিয়াম আছে, তার মধ্যে কাঁচ আছে, পেতল আছে, লোহা আছে, পোর্সেলিন আছে, মার্বেল আছে, সবই এর মধ্যে বিভিন্ন ধরনের, কিন্তু খুব মহার্ঘ পেপার ওয়েট নেই। সাধারণ মানুষ যে ধরনের পেপার ওয়েট ব্যবহার করতো, আর বেশ কিছু পেপার ওয়েটের মধ্যে বিজ্ঞাপন থাকতো, আর পার্সোনালাইজড পেপার ওয়েট আছে, ব্যক্তিরা নিজেদের জন্য পেপার ওয়েট বানিয়ে নিত। তখন দেওয়ালে টাঙাবার জন্য যে সমস্ত ওয়াল প্লেট হতো আর কি, এরকম কয়েকটি ওয়াল প্লেট ওই সময়কার আমার সংগ্রহে আছে। এটা আনডিভাইডেড ইন্ডিয়া, অবিভক্ত ভারতবর্ষের ছবি সহ গান্ধীর ছবিওয়ালা ওয়াল প্লেট। গান্ধী তখন আমাদের কাছে অতি জনপ্রিয় একজন স্বাধীনতা সংগ্রামী। গান্ধীর ছবি দেওয়া কাঁসার তৈরি ওয়াল প্লেট। একটি পেপার ওয়েট দেখতে পাওয়া যাচ্ছে, তার উপর বন্দে মাতরম লেখা। তার সামনে যে বাটখারা একটি, তাতেও কিন্তু বন্দে মাতরম লেখা আছে মধ্যিখানে। আর যে দুটি প্লেট রাখা আছে, সেই প্লেট দুটির সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম উল্লেখ আছে ওর মধ্যেই। তার অনুপ্রেরণায় যে ব্যবসা হতো তার উল্লেখও আছে ওখানটায়, সেই জন্য প্লেট দুটি রাখা আছে। আমার স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত সংগ্রহের এটিও একটি অংশ আর একটু বলা যেতে পারে। এই অংশটুকুতে দেখা যাচ্ছে পেছনে একটা সুতোর কাজ, কত শহীদের রক্তে রেঙেছে আমাদের স্বাধীনতা লেখা। আর সামনে যে তিনটি মূর্তি যেখানটায় চরকা কাটছেন, এই মূর্তিগুলো কিন্তু বিদেশ থেকে তৈরি হয়ে এসেছিল তখন। আর সামনে একটি পেতলের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, এটি মাতঙ্গিনীর মূর্তি। আচ্ছা, আমাদের জাতীয় পতাকা যখনও নির্দিষ্ট হয়নি আর কি, তার আগেই
যখন স্বদেশী আন্দোলন চলছে তখনকার একটা থালা দেখা যাচ্ছে এখানে, স্বদেশী জিনিস সাদরে গ্রহণ করুন, এভাবে সেই জন্য পতাকাটাকে দিয়ে করা হয়েছে। বাঁ দিকে যে গান্ধীর মূর্তি দেখা যাচ্ছে এটা কিন্তু পেরিয়াল পোর্সেলিনে, এটা কিন্তু জার্মানি থেকে তৈরি হয়ে আসা। আমরা গান্ধী মূর্তি বলতে সবাই ভাবি যে মাথা নেড়া এবং চোখে চশমা, না, গান্ধীর কম বয়সী মূর্তি এটি। তার থেকেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মোটামুটি 1920 সময়কার, 15-20 সময়কার জার্মানি থেকে আসা মূর্তি। ডান দিকে ছোট্ট দেখা যাচ্ছে একটা পুতুল, গান্ধী পুতুল, এটা জাপান থেকে আসা মূর্তি। তার পাশেই বেঙ্গল পটারির গান্ধীর মূর্তি এবং তার সঙ্গে একটা মেসেজ। সামনে মাটির গান্ধীর মূর্তি, চশমাটা বোধহয় আমি হারিয়েছি, পাইনি আর কি, এই অবস্থাতে পেয়েছি গান্ধীর মূর্তি। বাঁ দিকে প্লাস্টিকের গান্ধী মূর্তি, সঙ্গে ভারতীয় জাতীয় পতাকা। সোজা কথা হচ্ছে কি, এগুলোই বাজারে তখন মানুষ কিনছে, তাদের কাছে যে স্বাধীনতা নিয়ে যে আবেগ, সেই আবেগটাকে ক্যাশ করছে আমাদের ব্যবসায়ীরা। সামনে দেখা যাচ্ছে পোর্সেলিনে দুটো মূর্তি, একটিতে আমাদের ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে, আর তার পেছনের মূর্তিটা ইন্টারেস্টিং, কিউরিয়াস এই জন্য, যেটা জাপান থেকে আসা মূর্তি। এই মূর্তিতে কিন্তু শাড়ির পাড়ের যে রং, তাতে কিন্তু আমাদের জাতীয় পতাকার রং দেখা যাচ্ছে। সেই জন্যই বলছি এগুলো তখন এই জন্যে পপুলার আর কি, এই জন্য মানুষ কিনবে, এই ভাবনা থেকে এগুলো করা হয়েছে। দক্ষিণ কলকাতার অপূর্ববাবু নিজের বাড়িটাকেই সংগ্রহশালা বানিয়ে ফেলেছেন। অন্য আরও অনেক জিনিসের মতো জার্মান পোর্সেলিনের যে জিনিসপত্র, বিভিন্ন মূর্তি, সেগুলোও তিনি সংগ্রহ করতে ভালোবাসেন এবং তার বসার ঘরের প্রায় পুরোটাই সেই সবে ভর্তি। এবং তার অনুমতি নিয়েই অবভিয়াসলি আমরা সেই সব সংগ্রহ একবার দেখে নেব। সংগ্রহ মানেই যে মহার্ঘ কিছু জোগাড় করে ফেলতে হবে এমন নয়। সংগ্রহ একটা আবেগ, একটা অভ্যেসের মতো ব্যাপার আর কি, অতীতকে রেখে দেওয়া। বাড়ির 4 তলা জুড়ে অপূর্ববাবুর সাজানোর সংরক্ষণশালায় আমি কিন্তু ওনার ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়েছিলাম। ওনার পার্সোনাল যে বসার ঘর, সেই ঘরে যে সমস্ত পোর্সেলিনের মূর্তি রয়েছে সেই সব আপনাদের দেখালাম। আর শহরের কোথায় কোথায় কী কী রয়েছে সেসবের জন্য চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিন ডিজিটালে। ক্যামেরায় শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি চৈতালি, সংবাদপ্রতিদিন.in।